গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি পামেলা আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাকে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা বেশ কয়েকদিন ধরে শুনছেন প্রখ্যাত রহস্য উপন্যাসিক তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস ইহুদি কন্যা রহস্য। আজ শোনাবো এর পরবর্তী তথা শেষ অধ্যায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় করে শুনতে পারবেন। এছাড়া আমার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আপনারা অন্য যে কোনো ধরনের গল্প যদি শুনতে চান তাহলে প্লেলিস্টে গিয়েও শুনতে পারেন, কারণ আমার প্লেলিস্টও আপডেট করা রয়েছে। এছাড়া আমি এর আগে গার্গীর আরেকটি উপন্যাস পড়েছি, সেটাও প্লেলিস্টে আপডেট করা আছে এবং প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা অনুগ্রহ করে শুনবেন। তাহলে চলুন আর দেরি করব না। আর যারা এই পর্বটি প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি, এর আগের পর্বগুলো শুনে তারপরে এটি শুনবেন এবং পুরোটা শুনবেন, না হলে আপনাদের ভালো লাগবে না এবং কিছু আপনারা অনুধাবন করতেও পারবেন না। তাহলে চলে যাচ্ছি সরাসরি সাহিত্য পাঠের আসরে। আজকের উপন্যাস ইহুদি কন্যা রহস্য, অধ্যায় 12। সেদিন অনেক রাত পর্যন্ত গার্গী নিজেকে সমর্পণ করল শিলালিপিটার ফটোগ্রাফে। অ্যাজটেক ভাষার বইতে চোখ রেখে বুঝল শিলালিপির লেখা আর কোনো ভাষাতেই হোক না কেন কোনো ক্রমেই অ্যাজটেক নয়। তবে অ্যাজটেক ভাষাটা ভারী অদ্ভুত। নতুন কোনো ভাষা শেখার আগ্রহ গার্গীর বরাবরে। একসময় কলকাতার একটা ইনস্টিটিউটে গিয়ে ফরাসি ভাষা নিয়ে খুব মেতে উঠেছিল। পড়তে তো পারতই, বলতেও পারত একটু একটু। তবে অনেক ফরাসি শব্দ বাঙালি জিভের পক্ষে বেমানান। তারপর চেষ্টা করেছিল স্প্যানিশ ভাষা নিয়ে, সেটা নিজের চেষ্টায়। কিন্তু বিদেশি ভাষা নিজে শেখার অসুবিধা পড়ায় নয়, উচ্চারণে। ইংরেজি স্টেশন শব্দটা ফরাসিতে একই বানান, কিন্তু তার উচ্চারণ যে স্তাশীয় বা হোটেলকে উচ্চারণ করা হয় ওতেল, তা কেউ না বলে দিলে শিক্ষার্থীর পক্ষে জানা অসম্ভব। এতদিন পর আবার অ্যাজটেক ভাষা নিয়ে পড়েছে। মধ্যরাত্রেও যখন সে নিবিষ্ট হয়ে আছে এই অদ্ভুত ধরনের লিপির ওপর, সায়ন ঠাট্টা করে বলল, কি হলো, এত রাতে তুমি শিলালিপির লেখা পড়ে ফেলতে চাও নাকি গার্গী? গার্গী হেসে বলল, না, আসলে অ্যাজটেক ভাষা ব্যবহার করে দিয়ে শিলালিপি পড়ার কোনো সুরাহা হবে না, বুঝলে। তবে অ্যাজটেক ভাষাটা আমি শিখতে চেষ্টা করছি। পড়ে দেখছি ভাষাটা খুব একটা শক্ত নয়। সে কি, এক রাতে তুমি অ্যাজটেক ভাষা শিখে ফেললে? না, পুরো শিখেছি সেটা বলবো না, তবে অ্যালফাবেটগুলো কিন্তু ভারী চমৎকার। আর শিলালিপির ভাষা উদ্ধারের কি হলো, সেটা পারোনি? সে তো কবে পড়ে ফেলেছি। শিলালিপির ভাষাটা এত সোজা যে আশ্চর্য হয়ে ভাবছি যে বিতান মুখোপাধ্যায়ের মতন বহু ভাষাবিদ পণ্ডিত কেন পড়তে পারলেন না। সায়ন অবাক হয়ে বলল, সে কি, তুমি এর মধ্যে শিলালিপির লেখা পড়ে ফেলেছ? হ্যাঁ, বললাম না, শিলালিপির ভাষাটা জলবৎ তরলং। এসো, তোমাকে একটা মজার ভাষা শেখাই। এই দেখো, রসা ভিয় রমা তো তেরা বারে ছো জি আ। আচ্ছা, এটা কোন ভাষা তুমি বলতে পারো? সায়ন হাঁ করে কিছুক্ষণ অক্ষরগুলোর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলল, কি জানি, অ্যাজটেক ভাষা নাকি এটা? গার্গী হেসে উঠে বলল, না, যাকে বলে গোধা বাংলা। হ্যাঁ, বাংলা? সায়ন পুনর্বার মনোনিবেশ করে লেখাটিতে, তারপর হতাশ হয়ে বলল, না, তুমি মনে হয় যোগ করছো। মোটেই নয়, লেখাটা আরবির মতো, ডান দিক থেকে পড়ো, ওতে লেখা আছে আজি ঝড়ের রাতে তোমার অভিসার। কি ঠিক কিনা? সায়ন অবাক হয়ে বলল, আরে তাই তো, কিন্তু এর সঙ্গে অ্যাজটেক ভাষার কি সম্পর্ক? না, কিছুই সম্পর্ক নেই। সম্ভবত তমিশ্রার পূর্বপুরুষ তার সন্তানদের কুয়াশায় রাখার জন্যে এইভাবে একটা যোগ উপহার দিয়েছিলেন, কিন্তু তার লেখার যা সারমর্ম তা মোটেই মন্তব্য করার ব্যাপার কিন্তু নয়। বেশ
সিরিয়াস ব্যাপার। আসলে শিলালিপিটা রোমান লিপিতেই লেখা, কিন্তু এমনভাবে লেখা যাতে চট করে তার অর্থ উদ্ধার না করতে পারে কেউ, অথচ একটু মাথা খাটালে বোঝা যাবে শিলালিপির অর্থটা কী। পড়তে হবে একেবারে শেষ, অর্থাৎ সপ্তম লাইনের ডান দিক থেকে। সপ্তম লাইনের বাঁ দিকে এসে আবার চলে যেতে হবে ষষ্ঠ লাইনের ডান দিকে। একইভাবে বাঁ দিকে পড়ে এসে চলে যেতে হবে পঞ্চম লাইনের ডান দিকে। এইভাবে প্রথম লাইনে এসেও ডান দিক থেকে চলে আসতে হবে বাঁ দিকে। তাহলে পরিষ্কার হয়ে যাবে শিলালিপির মূল লেখাটা। তাই নাকি? তা তোমার মাথায় এটা কি করে আসলো ভাবনাটা? স্রেফ রেগিনার প্রেসক্রিপশন অনুসরণ করে। তাই নাকি? সেটা কি প্রেসক্রিপশন? রেগিনা তার এক সঙ্গিনীকে নিয়ে কয়েকদিন ঘুরে গেছে মল্লিক এস্টেটের মিউজিয়ামে। মেয়েটার নাম নাজমা। রেগিনা নিজে ইহুদি, অথচ কেন একজন মুসলমান সঙ্গিনী নিয়ে ঘুরছে সেটা ভাবতে গিয়ে মনে পড়ল আরবি ভাষার কথা। বাহ, ভালো ভেবেছে তো। হ্যাঁ দেখো, আরবিতে পড়তে হয় ডান দিক থেকে, একেবারে নিচ থেকে শুরু করে উঠতে হবে উপরে। সঙ্গে সঙ্গে আমার মাথায় ঘুরতে শুরু করলো ভাবনাটা যে লিপিটা রোমান, অথচ বিখ্যাত ভাষাবিদরাও পড়তে পারছেন না। এটা কিন্তু আমার কাছে ভারী আশ্চর্যের মনে হয়েছে। ঠিক তখন আমার মনে হলো যে লেখাটার মধ্যে তাহলে কিছু দুষ্টুমি আছে, যেটা ভাষাবিদদের মতো পণ্ডিতদের পক্ষে বোঝাটা সম্ভব নয়। হয়তো কিছু দুষ্টু বুদ্ধির প্রয়োজন। আমরা যারা স্কুল বা কলেজে পড়ার সময় এইরকম দুষ্টুমির খেলা খেলতাম, তাদের পক্ষে ভাষাটা কিন্তু পড়া সম্ভব। তখনই নাচবার উপস্থিতির কথা আমি ভাবতে শুরু করি সিরিয়াসলি। তাই তো, এখন তো বিষয়টা বেশ সোজা মনে হচ্ছে। হ্যাঁ, যে কোনো থিওরি প্রথমবার ভাবাই কিন্তু কঠিন। মাথায় আপেল পড়লে তা কেন পড়ল সেটা নিউটনের পক্ষে ভাবা কঠিন ছিল। তিনি যেই আবিষ্কার করলেন যে এটা মাধ্যাকর্ষণের জন্য হয়েছে, অমনি বাকিদের মনে পড়ল, আরে এটা তো বেশ সোজা। আচ্ছা, বা তারপর মানে শিলালিপিটা তুমি পড়ে ফেলেছো? হ্যাঁ পড়েছি, এখন তুমিও পড়ে ফেলতে পারো। আমি পরে পড়বো, তোমার মুখ থেকে আগে শুনি যে কেন বদলাতে হলো শিলালিপিটা। বদলাতে হলো সেটা কারো স্বার্থ ক্ষুণ্ণ হওয়ায়। তাই নাকি? তা কার স্বার্থ? দেখো, অন্তত দুজনের। একজন মেজ ছেলের উত্তরাধিকারীর, অন্যজন বড় কন্যার। হ্যাঁ, তার মধ্যে অন্তত একজন তো কালপ্রিট, কি তাই তো? হয়তো দুজনই, তবে দুজনের মধ্যে সন্দেহ তালিকায় রেগিনাকে আমি প্রথম রাখছি। এখন আমাদের মেলাতে হবে লন্ডনের অপরাধের সঙ্গে কলকাতার অপরাধের। যদি মেলে তাহলে রেগিনাই অপরাধী। সায়ন তাকায় গার্গীর নিবিষ্ট মুখের দিকে, বলল, না, এতদূর তোমরা যখন পৌঁছেছো বাকিটা নিশ্চয়ই পারবে। বুঝলে, এখনও একটা বিষয় কিন্তু আমার কাছে বেশ অস্পষ্ট। কিভাবে শিলালিপিটা মিউজিয়ামের বাইরে এলো সেটা আমার কাছে একটা প্রবল বিস্ময়। কাল একবার চেষ্টা করে দেখি যে কিছু উদ্ধার করা যায় কি না। অধ্যায় 13। পরদিন বেলা 8টা নাগাদ গার্গী ফোন করলো তমিশ্রাকে। বলল, আচ্ছা তমিশ্রা, তুমি কি ফ্রি আছো? তাহলে একবার তোমাদের বাড়ি ভাবছি যাব, মানে শিলালিপিতে কি আছে সেটা পড়ে ফেলেছি। ওপাশ থেকে তমিশ্রা প্রায় লাফিয়ে উঠে বলে, তাই নাকি? কি লেখা ছিল তাতে? ওটা ওখানে গিয়েই বলবো, তবে শোনো, আপাতত শুধু তোমাকেই বলবো, তোমার দিদি বা আর কাউকে কিন্তু নয়। কি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলে এসো। অতএব গার্গী আরও একবার মল্লিক বাড়িতে গেল সেখানে ঘনিয়ে ওঠা রহস্যের জাল ছিঁড়তে। এবার সঙ্গে বারবারা। সেদিন সেই এস্টেটে ঢুকতে যাওয়ার মুখেই এক কাণ্ড। ইহুদি কন্যা রেগিনা তার সঙ্গিনীকে নিয়ে সেদিনও এসেছিল মিউজিয়াম দেখতে। এত ঘন ঘন কেন আসছে সেটা ভাবার চেষ্টা করছিল গার্গী। দুজনে বেরিয়ে যেতে গার্গী ফিসফিস করে বারবারাকে বলল, দেখো, এই হচ্ছে সেই রেগিনা যার সন্ধানে তুমি এত দূর এসেছো। বারবারা কেন যেন শিউরে উঠল ইহুদি মহিলাকে দেখে, বোধহয় তার অতীত ইতিহাস স্মরণ করে। কিন্তু মল্লিক এস্টেটের ভেতরে ঢুকে সমস্ত বৈভব দেখে যাকে বলে সে একদম থ। চারপাশে অসংখ্য মর্মর মূর্তি আর রকমারি ভাস্কর্য দেখে তার চোখের পলক পড়ছিল না। তার চোখে মুখে বিস্ময় থই থই করছে দেখে গার্গী বলল, এখনো তো তুমি মিউজিয়ামটাই দেখোনি, ভেতরে কিন্তু রাজার ঐশ্বর্য। তমিশ্রা একাই ছিল তার ড্রয়িং রুমে। গার্গীকে দেখেই বলল, জানো, আবার এসেছিল।
গার্গী চোখে ভঙ্গি করে বলল, হ্যাঁ দেখলাম তো, কি জানি আবার কি মতলব রয়েছে। তমিশ্রার চোখ এবার বারবারার দিকে। গার্গী আলাপ করিয়ে দিল বারবারা টেলরের সঙ্গে। বলল, তমিশ্রা ইংল্যান্ড থেকে এখানে এসেছেন বিশেষ একটা তদন্তে, তোমাকে পরে সমস্ত আমি জানাবো। আমার মুখে মল্লিক এস্টেটের কথা শুনে বাড়িটা দেখতে চাইছেন খুব, তাই তাকে সঙ্গে আনলাম। তাছাড়া বারবারা একজন নামী গোয়েন্দাও। তমিশ্রার মুখে ফুটে উঠল এক অদ্ভুত সম্ভ্রম। বেশ রুদ্ধশ্বাস গলায় বলল, তাই নাকি? তৎক্ষণাৎ তাদের দুজনকে ডেকে নিয়ে গেল বসার ঘরে। সোফায় বসিয়ে বলল, দাঁড়াও, চট করে কফির কথাটা একবার বলে আসি। কফি আসতে বেশ দেরি হচ্ছিল বলে কবজিতে চোখ রাখছিল গার্গী। সে তখন শিলালিপির লেখা পড়ার রোমাঞ্চে অস্থির। নিজে চোখে না দেখলে ঠিক যেন প্রত্যয় হচ্ছিল না, কিন্তু এও ভাবছিল তমিশ্রাকে তার অর্থ বললে কি প্রতিক্রিয়া হবে। তবে না বলেও তো তার রেহাই নেই। কফি খাওয়া শেষ হতে তমিশ্রাকে রোমান লিপির রহস্য পরিষ্কার করে বলল, এবার তুমি পড়ো কি লেখা আছে দেখো শিলালিপিতে। শিলালিপির লেখাটা অন্তত তোমাদের বাড়ির কারো পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। তমিশ্রা অতি কষ্টে লেখাটা উদ্ধার করল। পড়ে মুখটা তার ফ্যাকাশে হয়ে গেল। বলল, কি সর্বনাশ! কি করা যাবে এখন? দেখো, কি করা যায় সেটা তো ভেবে বার করতে হবে, তাই না? আচ্ছা, আগের শিলালিপিতে কি ছিল সেটাও তো তাহলে দেখা দরকার। সেটাও তো তোমার তুলে রাখা ফটোর কল্যাণে আমি পড়ে ফেলেছি। তমিশ্রা, কি লেখা ছিল তাতে? আগের শিলালিপিতে কি লেখা ছিল সেটা আগে পড়ে শোনাই, তারপর পড়া যাবে বদলে ফেলা শিলালিপিতে কি লেখা রয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ গার্গী। দেখো তমিশ্রা, প্রথম শিলালিপির অর্থ খুব পরিষ্কার। তোমার বাবা তোমাদের 5 ভাই বোনের অন্তত দুজনের ওপর একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তারা হলো মেজদা এবং তোমার দিদি শর্মিলা। ছোটদার ওপরও তেমন প্রীত ছিলেন না নিশ্চয়ই, না হলে শিলালিপিতে কেনই বা লেখা থাকবে যে শুধু আমার জ্যেষ্ঠ পুত্র পাবে সমস্ত সম্পত্তির ৫০%, কনিষ্ঠা কন্যা পাবে বাকি সম্পত্তির ৬০% এবং কনিষ্ঠ পুত্র ও জ্যেষ্ঠ কন্যা পাবে বাকি সম্পত্তির অর্ধেক করে। তমিশ্রা দ্বিধার স্বরে বলল, তাহলে তার মানে কি দাঁড়ালো? দেখো তমিশ্রা, তোমার বাবা চেয়েছিলেন যে সম্পত্তির ৫০% পাবে তোমার পঙ্গু বরদা, বাকি অংশের ৬০% অর্থাৎ ৩০% পাবে তুমি, বাকি সম্পত্তির অর্ধেক করে অর্থাৎ ২০% সমভাবে পাবে তোমার ছোটদা এবং দিদি। তমিশ্রা হা করে গল্পটা গিলতে থাকে। তার মানে মেজদা বা তার স্ত্রী কিছুই পাবে না? গার্গী গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, শিলালিপির মানে তো সেটাই দাঁড়ায়। আর বদলে ফেলা শিলালিপিতে কি লেখা রয়েছে? আর সবই একই বয়ানে লেখা, শুধু একটাই শব্দ কিন্তু বদলে ফেলা হয়েছে। তমিশ্রা চেঁচিয়ে উঠে বলল, তাই নাকি? কোন শব্দটা? কোনটা বদলে ফেলা হয়েছে? দেখো, প্রথম লাইনে জ্যেষ্ঠ শব্দটা বদলে ফেলা হয়েছে, করা হয়েছে দ্বিতীয়। তার মানে? তমিশ্রা বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। তার মানে তোমার মেজদা বা তার উত্তরাধিকারী পাবে সমস্ত সম্পত্তির ৫০%। সে কি? শুনে তো আমার হাত পা কাঁপছে। দিদি জানলে তো অজ্ঞান হয়ে যাবে। মানে এই এত সম্পত্তির অর্ধেক নিয়ে নেবে ওই ইহুদি মেয়েটা? হ্যাঁ, শিলালিপিটা বদল করে তো সেটাই লেখা হয়েছে। কিন্তু কে বদলালো শিলালিপিটা? মানে কি করেই বা বদলালো? দেখো, এক্ষেত্রে আমরা বদলানোর মোটিভ খুঁজি। নতুন শিলালিপি আইনগ্রাহ্য হলে যার সবচেয়ে সুবিধা তিনি তোমার ওই মেজদার ইহুদি স্ত্রী রেগিনা। তমিশ্রা বহুক্ষণ কোনো কথাই বলতে পারল না। গার্গী আবার বলল, দেখো তমিশ্রা, তোমার ওই ইহুদি বৌদি রেগিনা নিশ্চয় জেনে গিয়েছিলেন শিলালিপির বয়ান, তাই তিনি কোনোভাবে শিলালিপিটা বদলে ফেলে সেই জায়গায় বসিয়েছেন নতুন শিলালিপি। তমিশ্রা চেঁচিয়ে বলল, না, আমরা এই শিলালিপি কেউ মানি না, কেউ মানি না আমরা। গার্গী গম্ভীর হয়ে বলল, দেখো তমিশ্রা, এখন যেটা অবস্থা সেটা কিন্তু না মেনে উপায় নেই, যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে যে শিলালিপিটা জাল। তমিশ্রা প্রায় হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করতে শুরু করলো,
কিন্তু কিন্তু কি করে বদলালো শিলালিপি? মানে কে বদলালো? কিভাবে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। নিশ্চয়ই ওই পাজির পাঝাড়া মহিলাটাই সমস্ত কিছু করেছে। কিন্তু কিভাবে বদলালো আর কার সাহায্য নিয়েই বা বদলালো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গার্গী বলল, সে তো আমার মাথা বেশ তালগোল পাকিয়ে যাচ্ছে। বিষয়টা নাড়াচাড়া করে আমার যেটা মনে হচ্ছে যে তাতে ইহুদি মহিলা রেগিনা খুবই চতুর এবং বুদ্ধিমান। তিনি কোনো সহযোগীর মাধ্যমে পড়ে নিয়েছেন শিলালিপির লিখন, তারপর কোনো একটা ভাবে বদলে দিয়েছেন শিলালিপি। কিন্তু কোনো অভিযোগই টিকবে না যদি না প্রমাণ করা যায় যে ওটা জাল। চলো তো দেখি শিলালিপিটা। তমিসরা গার্গীকে নিয়ে ছুটল ওপরে, গিয়ে শুনল আজ কিউরেটর অমিত পান্ডা মিউজিয়ামে আসেননি। তমিসরা ক্রুদ্ধ কণ্ঠে বলল, দেখেছো দেখেছো গার্গী, আমাকে একবারও বলে যায়নি যে আজ মিউজিয়ামে আসবে না। এখন এখন আমি কি করি? শেষে নিজেই মিউজিয়ামের তালা খুলে ভেতরে ঢুকে পড়তে শুরু করলো নতুন শিলালিপির লিখন। পড়তে পড়তে তার মুখ ফ্যাকাশে। গার্গীর বক্তব্য যে টাই টাই সত্যি তা উপলব্ধি করে ঠান্ডা হয়ে আসতে শুরু করলো তার শরীর। একটু পরে তমিসরা মুখ কাদো কাদো করে বলল, কি হবে গার্গী তাহলে? এই এই সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে? দেখো, এটা তো আইনের লড়াই প্রতিষ্ঠা হবে সত্যের, আমি বা তুমি তার দর্শক মাত্র। লেটস ওয়েট অ্যান্ড সি। কিন্তু কিন্তু শিলালিপিটা কে বদলালো? সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। আমার সন্দেহ মিউজিয়ামে কেউ জড়িত রয়েছে এর মধ্যে। তমিসরা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, ঠিক প্রতিবাদ করতে পারল না। গত কয়েকদিনে সেও উপলব্ধি করেছে মিউজিয়ামের প্রশাসনে কোথাও কেটে গেছে ছন্দ। শুধু বিড়বিড় করে বলছে, কি করে হলো? এটা 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 কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে এত বড় কাণ্ড হয়ে গেল? গার্গী তখনও তার অনুমানের হাত বাড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ অন্ধকারে। বলল, আচ্ছা চলো তো দেখি তোমাদের রেজিস্টারগুলো। রেজিস্টার দেখে কি হবে গার্গী? গার্গী সেই ডাই করা রেজিস্টারগুলো একে একে নামিয়ে খুঁজতে লাগলো কিছু। রেজিস্টারের সাইজ দেখে তা মাথায় কাল থেকে ঘুরছে এক আজব ভাবনা। সবটাই অনুমান, তবু অনুমানের ভিত্তিতে তো গোয়েন্দা উন্মোচন করে অনেক জটিল রহস্যে। একটার পর একটা রেজিস্টার খুলছে আর বন্ধ করছে দেখে তমিসরা চেঁচিয়ে উঠে বলল, গার্গী তুমি কি করতে চাইছো? গার্গী কোনো কথার উত্তর না দিয়ে সমস্ত রেজিস্টার এক একবার করে খুলে কি যেন খুঁজে চলছে পাগলের মতো। তার কাণ্ড দেখে তমিসরা অবাক হচ্ছিল। হঠাৎ একটা রেজিস্টার খুলে চেঁচিয়ে উঠে বলল, ইউরেকা ইউরেকা, পেয়েছি আমার প্রশ্নের জবাব। তমিসরা তখন বিস্ফারিত চোখে দেখছে একটা রেজিস্টারের সমস্ত পৃষ্ঠার চারপাশে 3.5 ইঞ্চি করে জায়গা রেখে বাকি অংশ নিখুঁতভাবে কেটে উড়িয়ে দেওয়া, যাতে সেই ফাঁকা অংশে শিলালিপিটা সঠিকভাবে রাখা যায়। তাহলে তমিসরা এখন বুঝতে পারছো তো কেন আমি পাগলের মতো খুঁজছিলাম রেজিস্টারগুলো? আমি অনুমান করেছিলাম যে কোনো উপায় শিলালিপিটা বার করে আনা হয়েছে বাইরে। সেটা রেজিস্টারের মধ্যে লুকিয়ে আনাই কিন্তু সবচেয়ে সুবিধার। কিন্তু রেজিস্টারের ভেতরে জায়গা কোথায়, যদি না তার মধ্যে কোনোভাবে জায়গা তৈরি করে নেওয়া যায়? তমিসরা তখনও স্তব্ধ হয়ে দেখছে রেজিস্টারের ভেতরটা। রেজিস্টারটা দেখিয়ে গার্গী বলল, কাল যখন এই রেজিস্টারটা দেখতে চাইছিলাম অমিতবাবু কেমন এড়িয়ে যেতে চাইলেন সেটা নিশ্চয় তুমিও লক্ষ্য করেছো। তখনই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। রেজিস্টারের মাপ আর শিলালিপির মাপ এমনই কাছাকাছি যে এই উপায় খুব সহজেই কার্যসিদ্ধি করতে পেরেছিল অপরাধী। বাধার সময় রেজিস্টারের সঙ্গে শিলালিপিটাও চলে এলো মিউজিয়ামের বাইরে, তারপর অপটু হাতে বাধাই হয়ে ফিরে এলো আবার মিউজিয়ামের ভেতর। এই যে দেখছো না রেজিস্টারের বাধাইটা কিরকম একটা আলগা, তুমি তো দেখেই বুঝতে পারবে। তমিসরা তখন বিড়বিড় করছে আর বলছে, কিন্তু কিন্তু এরকমভাবে কে কাটলো রেজিস্টার? মানে রেগিনার পক্ষে তো এত সময় পাওয়া সম্ভব না। তবে কি রঙের ছেলেরাই করলো কাজটা? না, মনে হয় সেটা নয়। আমার স্থির ধারণা অমিতবাবু গোটা বিষয়টা জানেন। তিনি রেগিনার সাহায্যকারী। রেজিস্টারগুলো যখন বাধাই করার সিদ্ধান্ত নেওয়া হয় তখনই দুজনে প্ল্যান করে ঘটনাটা ঘটালেন। এটা খুব সুচিন্তিত একটা উপায়। আসলে এরকম একটা পদ্ধতি আমি কোনো একটা বইতে পড়েছিলাম, হয়তো ওদের দুজনের কেউ পড়ে থাকবেন পদ্ধতিটা।
তারপর 2 2 4। যদিও শেষ রক্ষা করতে পারবেন কিনা এটা আমার সন্দেহ। কি বলছো? অমিত বাবু এর সঙ্গে জড়িত? মানে তাই তিনি আজ আসেননি? হ্যাঁ, হয়তো। কাল তিনি কোনোভাবে অনুমান করেছিলেন যে সামথিং ইজ রং। কি আশ্চর্য, আমরা কেউ তাকে বিন্দুমাত্র সন্দেহ করিনি। হ্যাঁ, আরও আশ্চর্য, তোমরা তার বাড়ির ঠিকানাও পরীক্ষা করে দেখোনি। অমিতবাবু সত্যি ঠাকুরপুকুরে থাকেন কিনা সেটাও কিন্তু তোমরা জানো না। টমিসরা চুপ। আর তোমরা আরেকটা বিষয় কিন্তু বুঝতে পারোনি, রেগিনা আর অমিতবাবু দুজনেই ফরাসি ভাষা জানেন। দুজনের সঙ্গে মিউজিয়ামের মধ্যে ফরাসি ভাষাতেই কিন্তু কথা হতো। টমিসরার আর কিছু বলার উপায় রইল না, শুধু বলল, কি জানি, অমিতবাবু আরও কিছু সর্বনাশ ঘটিয়ে ফেলেছেন কিনা এর মধ্যে কে জানে। তাকে আর খুঁজে বার করতে কি পারবো? না, হয়তো পাবে না, কিংবা হয়তো পেতেও পারো। আমরা আজ সন্ধ্যের পর একটা অভিযান করব, সেখানে অমিত পান্ডের হদিশ পেলেও পেতে পারি। গার্গী খুব শান্তভাবে তমিশ্রাকে আশ্বস্ত করার চেষ্টা করল। তমিশ্রা অবাক চোখে তাকিয়ে বলল, কি করে? সে আরেক কাহিনী তমিশ্রা, তোমরা জানো না, বারবারা টেলর নামে এই ব্রিটিশ গোয়েন্দা সেই লন্ডন থেকে তাড়া করে কলকাতা এসেছেন আরও এক রহস্যের পিছু। কোন রহস্য? সব ক্রমশ প্রকাশ্য, পরে সব জানতে পারবে। তমিশ্রা এত সব কাহিনীর নেপথ্যে কি আছে কিছুই জানে না। সে ফ্যালফ্যাল করে চোখ রাখে গার্গীর উজ্জ্বল চোখ দুটোর ওপর। তার চোখে প্রবল কৌতূহল দেখে গার্গী হেসে ফেলে বলল, সেই রহস্যের উন্মোচনের এখনো কিছুটা বাকি। সে সমস্ত গল্প তুমি পরে শুনো। আচ্ছা, এখন চলি, এখন সন্ধ্যের অভিযানের একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। বারবারা টেলর সমস্ত ঘটনা দেখে চলেছে ক্যালেন্ডারের ছবি হয়ে। তমিশ্রাকে একরাশ ধন্দের মধ্যে হাবি ডুবি খেতে দিয়ে গার্গী চলে এলো তার পরবর্তী গন্তব্যে। অধ্যায় 14। শিলালিপি অপহরণের রোমহর্ষ কাহিনী নিয়ে গার্গী অতঃপর ফোনে ধরল দ্যুতিমান চ্যাটার্জিকে। ইংরেজ তরুণীটিকে নিয়ে সকালে অভিযানের বর্ণনা করতেই তিনি বলে উঠলেন, ম্যাডাম, আপনি কিন্তু খুবই সেলফিশ। তদন্তের সময় আপনি কিন্তু আমাকে রাখছেন না, এটা কিন্তু ঠিক নয়। মল্লিক এস্টেটে আপনাকে রাখিনি বটে মিস্টার চ্যাটার্জি, এবার কিন্তু আপনাকে সবচেয়ে বেশি লাগবে। বলে গার্গী মিউজিয়ামের সমস্ত ঘটনা বিবৃত করে আবার বলল, দেখুন, এখন একটা বিষয় আমাদের কাছে বেশ পরিষ্কার যে অজয় দেশাই যে বিদেশি মেয়েকে নিয়ে বিয়ে করতে এসেছিল কলকাতায়, সেই মেয়েটি পরবর্তীকালে বিয়ে করেছিল অজয়কে। আবার সেই মেয়েটি পরে বিয়ে করে মল্লিক বাড়ির মেজ ছেলেকে। খুব অদ্ভুত কথা বলছেন তো, মানে সেটা কখনো হয় নাকি? দুজনের নাম তো ভিন্ন। হ্যাঁ, সেটাই হয়েছে বাস্তবে, খুবই বিচিত্র সম্পর্ক দুজনের মধ্যে। আর ইউ শিওর? মানে আপনি রেগিনাকে দেখেছেন কিন্তু হেনাকে তো দেখেননি? আমি না দেখলেও হাজরা রোডে লীনা দেশাই তো দেখেছে। আমরা রেগিনাকে হাজির করব লীনার সামনে। এতদিন পরে হলেও লীনা নিশ্চয় চিনতে পারবে হেনাকে, ঠিক কিনা বারবারা? পাশে দাঁড়ানো বারবারাকে জিজ্ঞাসা করল গার্গী। পারহ্যাপস। বারবারা এখনো নিশ্চিন্ত নয়। পরক্ষণে গার্গী ফোনে বলল দ্যুতিমান চ্যাটার্জিকে, শুনুন মিস্টার চ্যাটার্জি, তাহলে এখন আমাদের একটাই কাজ বাকি, সেটা হলো রেগিনার বাগানবাড়িতে হানা দেওয়া। দ্যুতিমান চ্যাটার্জিও বিষয়টা তার মগজে পাক খাওয়ালেন। বললেন, দেন লেট আস রাইট হার হাউস। আপনি যদি শিওর হন তাহলে? হ্যাঁ, আমি শিওর। পরশু থেকে যেটা আমার অভিজ্ঞতা হলো তাতে আমি নিশ্চিত যে রেগিনাই হচ্ছে আসল কালপ্রিট। হেনা আর রেগিনা এক এবং অভিন্ন মহিলা। দ্যুতিমান চ্যাটার্জি বিস্মিত হয়ে বললেন, ম্যাডাম, আমি খুব আশ্চর্য হয়ে ভাবছি যে এরকম একটা সিদ্ধান্তে আপনি কি করে পৌঁছালেন। গার্গী অপ্রতিভ না হয়ে বলল, দেখুন মিস্টার চ্যাটার্জি, জলের মতন কিন্তু সমস্ত বিষয়টা আমার কাছে পরিষ্কার। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি ওদের আমতলার বাড়িতে সন্ধ্যের পর একটা পুলিশ টিম পাঠান। বাগান বাড়িতে গেলেই সমস্ত কিছু স্পষ্ট হবে আমার ধারণা। আমার পরিকল্পনাটা আগে আপনাকে বলছি। প্রথমে আমি আর সোনালি চাপা ধরুন এই সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছাবো আমতলার বাগান বাড়িতে। রেগিনাকে কিছু জিজ্ঞাসাবাদ করে তার মুখ থেকে বার করে নেব কিছু তথ্য। তার মধ্যে আপনারা গিয়ে ঘিরে ফেলবেন ওই বাগান বাড়িটা। দ্যুতিমান চ্যাটার্জিকেও বেশ উত্তেজিত দেখাচ্ছিল। তিনি বললেন,
আচ্ছা, ঠিক আছে মিসেস চৌধুরী, তাই হবে। হ্যাঁ, কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে বারবারা টেলর আর লিনাকে। লিনা দেশাই শনাক্ত করবে হেনাকে, মানে ওরফে রেগিনাকে। ওকে, ঠিক আছে ম্যাডাম। কিন্তু আমরা যাওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে। দেরি করলে হয়তো আমরাই অপরাধীদের জালে আটকা পড়বো, হয়তো খুনও হয়ে যেতে পারি। নিশ্চয়ই উপলব্ধি করছেন যে অপরাধীরা ভীষণ ডেঞ্জারাস। দ্যুতিমান চ্যাটার্জি একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা ম্যাডাম, তার চেয়ে একটা কাজ করুন না, আমরা একই সঙ্গে যাই না কেন? কেন এতটা রিস্ক আপনি নেবেন? কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এখনই ফোর্স নিয়ে যাচ্ছি আপনাদের ওখানে। আপনি কোথায় আছে বলুন তো? গার্গী তৎক্ষণাৎ তার গতিপথের ছক পুলিশ ইন্সপেক্টরের কাছে দিয়ে বলল, মিস্টার চ্যাটার্জি, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তাহলে বারবারার হোটেলে চলে আসুন, আমি ওখানে যাচ্ছি। আমরা একসঙ্গে তাহলে আমতলায় যাব। হ্যাঁ, সেটা যেতে পারেন, সেটা খুব ভালো হবে। গার্গী আবার বলল, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমরা একটু আগে যাব, তারপরে আপনারা যাবেন। আমরা যদি দুজন আগে না যাই তাহলে কিন্তু অনেক তথ্য মিস করব মিস্টার চ্যাটার্জি। সেদিন সন্ধে দ্যুতিমান চ্যাটার্জি খুব তৎপরতা দেখালেন এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিছুক্ষণের মধ্যে হোটেলে পৌঁছে দেখলেন গার্গী অ্যান্টিক কালেক্টরের বাড়ি থেকে পাওয়া ঘটনা নিয়ে বারবারা টেলরের সঙ্গে গভীর আলোচনায় মত্ত। পুলিশ ইন্সপেক্টরকে দেখে গার্গী ভারী উৎসাহিত হয়ে বলল, আসুন মিস্টার চ্যাটার্জি, বোধহয় সমাধানে পৌঁছাতে চলেছি। দ্যুতিমান চ্যাটার্জি তাকালেন বারবারার দিকে, বললেন, ম্যাডাম, আপনি কি অনুমান করতে পারছেন কিছু, মানে মিসেস চৌধুরী যেটা বলছেন? বারবারা টেলর খুব চিন্তিত হয়ে বিষয়টা আগাগোড়া বোঝার চেষ্টা তখনও করে যাচ্ছে। একটু ভেবে নিয়ে বললেন, দেন লেট আস ফলো হার আইডিয়া। দ্যুতিমান চ্যাটার্জি হাত নেড়ে ডাকলেন তার একজন অধস্তন অফিসারকে। দুজনেই কিছু একটা পরামর্শ করে নিলেন নিজেদের মধ্যে। সম্ভবত তাদের পরবর্তী অভিযান বিষয় আলোচনা হলো নিভৃতে। পরক্ষণে এসে বললেন, ঠিক আছে মিসেস চৌধুরী, উই আর রেডি। অধ্যায় 15। সেদিন সন্ধেবেলা রেগিনা নাম ঠিকানা অনুসরণ করে সোনালি চাপাকে সঙ্গে নিয়ে গার্গী হাজির হলো আমতলার সেই বাগান বাড়িতে। বেশ অনেকটা জায়গা জুড়ে বাগান বাড়ি, ভেতরে এলাহি কাণ্ড। একতলা বাড়ি হলো বেশ জমকালো তার গঠন। বেশ বোঝা যাচ্ছে অন্তত বছর 60-70 আগে তৈরি বলে গড়নের ধাঁচটা পুরনো ঢঙের। জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে নয়, তবু মফস্বলী গন্ধ জায়গাটার সারা গায়ে। পুলিশ ফোর্সকে নির্দিষ্ট দূরত্বে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে নামলো দুজনে। সোনালি চাপার উত্তেজনায় আজ বেশি। সমস্ত ব্যাপারটার মধ্যে বেশ একটা শিহরণ আছে, এমন বলছিল রওনা দেওয়ার আগে। বলছিল, দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু হবে গার্গীদি। গার্গী বলছিল, হ্যাঁ সোনালি চাপা, কিন্তু ভেবে দেখো, এটা কিন্তু একটা সাধারণ নয়। এই অ্যাডভেঞ্চার, বেশ বিপদ রয়েছে। বাঘের ঘরে আমরা ঘা দিতে যাচ্ছি, আর বাঘ মানে একজন পোড় খাওয়া মার্ডারার। কাজেই তুমি বুঝতে পারছো যে কতটা ডেঞ্জারাস এই অ্যাডভেঞ্চার। সোনালি চাপা অকুতোভয় ভাব দেখিয়ে বলল, তোমার সঙ্গে থাকলে আমার একটু ভয় করবে না গার্গীদি। বারবারা টেলর চাইছিল সেও গার্গীর সঙ্গে যায়, কিন্তু গার্গী বাদ সেধে বলল, দেখো বারবারা, তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু তোমাকে মূলধন করে আমাদের আজকের এই সান্ধ্য অভিযান। বারবারা বুঝতে চায় গার্গীর অভীষ্ট। বারবারা বললেন, কিরকম? সে তোমাকে আমি পরে বলবো, সবটাই আপাতত রহস্যে মোড়া থাক। একটা দারুণ আইডিয়া আমার মাথায় খেলেছে। অতএব বাকি সবাই গাড়ি থেকে নেমে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা এতক্ষণ এখানকার নির্জন এলাকার সৌন্দর্য উপভোগ করি। দ্যুতিমান চ্যাটার্জি বলে উঠলেন, কি চমৎকার থোকা থোকা টগর ফুল ফুটেছে দেখেছেন? একের পর এক টগরের গাছ, সাদা যেন হয়ে গেছে রাস্তার দুধারটা। পুলিশ ইন্সপেক্টরকে সেই গহন নির্জনে কবি হতে দেখে গার্গী আর সোনালি চাপা কিছুটা হেঁটে গিয়ে কলিং বেল বাজালো একতলা বাড়িটার।
দুজনেরই বুকে একরাশ উৎকণ্ঠা আর অস্বস্তি। একদম অপরিচিত পরিবেশ, একেবারে অচেনা মানুষ। তবু রেগিনা তাকে অভ্যর্থনা জানালেন বেশ উষ্ণতা নিয়ে। গার্গী সময় নষ্ট না করে কথা শুরু করলো অভ্যস্ত ভঙ্গিতে। বলল, আসলে আপনার সঙ্গে তখন প্রথম আলাপে অনেক কথা হয়নি মিসেস মল্লিক, তাই ভাবলাম যে আপনার নিজের ডেরায় এসে সমস্ত কথাগুলো বলবো। রেগিনা খুব তীক্ষ্ণ চোখে তাকাচ্ছিল দুজনের দিকে। সেই তাকানো দেখে শরীরের ভেতর কেমন শিরশির করে উঠল গার্গীর। একবার সোনালি চাপার দিকে তাকালো, দেখলো সেও খুব ফ্যাকাশে মুখ নিয়ে বসে রয়েছে। রেগিনা জিজ্ঞাসা করল, হ্যাঁ কি কথা? মানে আপনি যদি কথাটা শোনার জন্য নিজেকে একটু প্রস্তুত করেন। রেগিনার বড় বড় দুটো চোখ গার্গীকে যেন গিলে খেতে চাইছিল। বলল, হ্যাঁ বলুন না, কি কথা? সকালে মল্লিক এস্টেটে এক বিদেশিনীকে দেখলেন তো? হ্যাঁ দেখেছি। তো উনি কে জানেন তো? কে? রেগিনার ভুরুতে ভাঁজ বাড়ছে। আচ্ছা, আপনি কি অবগত ছিলেন যে মল্লিক বাড়ির মেজ ছেলে বিদেশে থাকতে গিয়ে বিয়ে করেছিলেন এক ফরাসি মেয়েকে? রেগিনা যেন বাজ পড়ার মতো চমকে উঠে বলল, তাই নাকি? হ্যাঁ, আপনার তো না জানার কথা নয়। যাই হোক, ফর ইওর ইনফরমেশন, এই বিদেশি মহিলা এসেছেন ইংল্যান্ড থেকে। মানে সেই বিদেশি মানে ফরাসি মহিলার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। ইম্পসিবল! রেগিনা লাফিয়ে উঠল চেয়ার ছেড়ে। ইয়েস, মিসেস মল্লিক। তিনি আজই মল্লিক এস্টেটে গিয়ে পড়ে এসেছেন সেই শিলালিপিটা। কি কি বলছেন আপনি? রেগিনা ছটফট করে উঠলেন কাটা মুরগির মতো। বললেন, কি লেখা আছে সেই শিলালিপিতে? কি লেখা আছে তা কি আপনি জানেন না মিসেস মল্লিক? আপনি তো ভালোই জানেন। আপনার সঙ্গে ওই যে মহিলা আসেন না রোজ, কি যেন তার নাম? হ্যাঁ, নাজমা, তাই না? তিনি তো পড়ে ফেলেছেন শিলালিপির লেখা। কিন্তু মুশকিল হলো, শিলালিপিতে যেটা লেখা আছে তাতে সেই মল্লিক বাড়ির মেজ ছেলের ফরাসি স্ত্রী কিন্তু সমস্ত সম্পত্তির 50% মালিক। অসম্ভব! সেই ফরাসি স্ত্রীর কোনো অস্তিত্বই নেই কোথাও। কে বলল নেই? বারবারা টেলরকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে সমস্ত কথা। তিনি আজই মল্লিক এস্টেটে গিয়ে সমস্ত কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে তিনি বৈধ স্ত্রী। কখনো না, কখনো না! রেগিনা বিশ্রীভাবে গর্জন করে ওঠে। তার সেই ভয়ঙ্কর চেহারা দেখে গার্গীর সঙ্গে সোনালি চাপা অনুমান করে নেয় এই মহিলার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। খুন তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ মিসেস মল্লিক, তিনি তার কাগজপত্র দেখিয়ে বলেছেন যে সেই ফরাসি মহিলাই বৈধ স্ত্রী। তার সঙ্গে মল্লিক বাড়ির মেজ ছেলের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। ফলে তারপরে যদি তিনি অন্য কাউকে বিয়ে করে থাকেন তাহলে তিনি অবৈধ স্ত্রী। বারবারা কোর্টেও যাচ্ছেন 2-1 দিনের মধ্যে। অসম্ভব! সেই ফরাসি স্ত্রী যে মৃত তা সবাই জানে। মৃত? কে বলল মৃত, মিসেস মল্লিক? তার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি আমি আজ সকালে নিজের চোখে দেখে এসেছি। আপনি কি বলছেন? হ্যাঁ, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তিনি মৃত, মৃত এবং মৃত। আমি জানি তিনি মৃত। আপনি কি করে জানলেন মিসেস মল্লিক তিনি মৃত? সে দেশের কোনো মানুষ তো জানে না তিনি মৃত। একমাত্র আপনিই বললেন তিনি মৃত। এটা কি করে হয়? রেগিনা ফোঁস করে উঠে বললেন, আমি আমি যদি প্রমাণ করে দিতে পারি যে তিনি মৃত। হ্যাঁ, কিন্তু কি করে আপনি প্রমাণ করবেন তিনি মৃত? আপনার কাছে কি ডেথ সার্টিফিকেট রয়েছে? রেগিনা থমকে গেলেন, বললেন, না তা নেই। তবে? হ্যাঁ, তবে কি বলুন? আপনি কোনোভাবে তার মৃত্যু প্রমাণ করতে কি পারবেন? রেগিনা চোখ দুটো দপদপ করতে লাগলো। কি এক ভীষণ ক্রোধে, আক্রোশে, প্রতিহিংসায় ছটফট করতে থাকে গার্গীর চোখে চোখ রেখে। আপনি বলুন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে তিনি মৃত? বারবারা তো তার ফটোগ্রাফ পর্যন্ত নিয়ে এসেছে। এই তো কয়েকদিন আগেই তোলা ফটোগ্রাফ। শি ইজ ভেরি মাচ অ্যালাইভ। ইম্পসিবল! শি ইজ অ্যালাইভ! গার্গী আবারও বলতে থাকে কণ্ঠস্বরে বেশ দৃঢ়তা এনে। না! রেগিনা চিৎকার করে বলে ওঠে, সে এখন কবরের নিচে ঘুমাচ্ছে। আমি নিজে চোখে দেখেছি তাকে মাটি খুঁড়ে শোয়াতে। কে 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 বারবারাকে বলেছে যে তিনি জীবিত?
তার ফটো নিয়ে এসেছে, বললেই হলো না? কোন কবরের নিচে ঘুমাচ্ছেন মিসেস মল্লিক? গার্গী এবার পাকা শিকারীর মতো তীব্রভাবে কাঁদতে থাকে রেগিনাকে। রেগিনা বললেন, প্যারিসে। আপনি চিনবেন না, প্যারিসের এক বাড়ির নিচে। সেই বাড়ির ঠিকানাটা আপনি দিতে পারবেন মিসেস মল্লিক? একমাত্র তাহলে আপনি যদি এই সম্পত্তি তাহলে ভোগ করতে পারবেন। রেগিনা তখনও হিস্টোরিয়া রোগীর মতন কাঁপছেন। বললেন, ও, ওখানে 3rd লেনের 37 নম্বর বাড়ির মেঝের নিচে ঘুমিয়ে আছে তার লাশ। আই নো এই মহিলা একজন ফ্রড। কে এক বারবার অমনি এসে বলল তিনি জীবিত, বললেই হলো না? ঠিক আছে মিসেস মল্লিক, আমি বুঝতে পারছি যে বারবারা একটা জাল পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এসেছে এই দেশে। হ্যাঁ জাল, অবশ্যই জাল, ওটা জাল। হ্যাঁ, কিন্তু আমি একটু আগে কলকাতায় শুনে এসেছি তিনি এখনই নাকি লোকজন নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। কি? এখানে আসবে? কেন, কি চায় সে? রেগিনাকে বেশ শঙ্কিত দেখায়। গার্গী আবার শক্ত মুখে বলল, তার বক্তব্য এই বাগান বাড়িটাও তার, এখানে থাকার কোনো অধিকারই আপনার নাকি নেই, আপনিই ফ্রড। ইম্পসিবল, ওকে আমি খুন করব, এখানে এলে আমি খুন করব, আমাকে এখনো চেনেনি সে। বলে রেগিনা কাঁপতে থাকে থরথর করে। সে কি ভয়ঙ্কর তার মূর্তি! সোনালি চাপার মুখ আরও ফ্যাকাশে। অধ্যায় 16। একটু পরে গার্গীর ইঙ্গিত পেতেই দুধে পুলিশ ইন্সপেক্টর তার বিশাল বাহিনী নিয়ে ঘেরাও করে ফেললেন সেই বাগান বাড়ি। অনেকটা জায়গা নিয়ে সেই বাহারি একতলা বাড়িটা। সেই বাগান বাড়িতে বাস করছে অপরূপা সুন্দরী ইহুদি কন্যা রেগিনা। তখন আর সুন্দরী নেই, তাকে দেখাচ্ছে এক ভয়ঙ্কর রাক্ষসীর মতোই। পুলিশ ইন্সপেক্টর সেখানে ঢুকতে গার্গী তার হাতে একটা লুকোনো টেপ রেকর্ডার এগিয়ে দিয়ে বলল, মিস্টার চ্যাটার্জি, এই নিন রেগিনার সর্বশেষ অপকীর্তির নজির, যাকে বলে কট রেড হ্যান্ডেড। এই টেপ বাজিয়ে আপনি শুনতে পারবেন কিভাবে রেগিনা মল্লিক এস্টেটের মেজপুত্রকে শুধু হত্যাই করেনি, প্যারিসে গিয়ে হত্যা করেছে তার প্রথমা স্ত্রী, সেই ফরাসি মেয়েটিকেও। এত পুলিশ লোকজন দেখে রেগিনার চোখ মুখে প্রবল ত্রাস। চারিদিকে তাকিয়ে কাকে যেন সে খুঁজছে ব্যাকুলভাবে। দ্যুতিমান চ্যাটার্জি অবশ্য তখনও বুঝে উঠতে পারেননি তার বাহিনী তখন তোলপাড় করে ফেলেছে গোটা বাড়ি, শুরু করে দিয়েছে চিরুনি অভিযান। সেই অভিযানের ফলেই তার ঘর থেকে পাওয়া গেল প্রথম শিলালিপিটা, যা বদল করে মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে নতুন শিলালিপি। এছাড়াও তার ঘর সার্চ করে পাওয়া গেল বহু বেআইনি কাগজপত্র, কয়েকটা জাল পাসপোর্ট। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা বারবারা টেলরের চোখে মুখে তখন প্রাপ্তির দীপ্তি। বলছেন, ভেরি গুড, আমার এত দূরে আসা সার্থক হলো। বাট ওয়্যার ইজ অজয়? আই ওয়ান্ট অজয় দেশাই, হি ইজ দ্য রিয়েল কালপ্রিট। গার্গী একটু হাসলো বারবারার দিকে তাকিয়ে, পরক্ষণে দ্যুতিমান চ্যাটার্জিকে বলল, মিস্টার চ্যাটার্জি, অজয় দেশাইয়েরও এখানে থাকার কথা, দেখুন তো খুঁজে, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে রয়েছে। বারবারা টেলর গার্গীর কথা বোঝার চেষ্টা করছিলেন, কিছু না বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ঘাপটি? গার্গী হেসে ফেললে বলল, বারবারা, ঘাপটি শব্দের অর্থ আমি তোমাকে পরে বোঝাচ্ছি। তাহার আগে মিস্টার চ্যাটার্জি, রেগিনাকে আপনি চেপে ধরুন। রেগিনাই বলতে পারবে যে অজয় দেশাই কোথায়। রেগিনাও খুব হার্ড নট, ওকে একটু শান্তভাবে ইন্টারোগেট করুন তো। কিন্তু রেগিনাকে জেরা করার কোনো প্রয়োজন হলো না। বাড়ির অন্যান্যদের একটু জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল এই বাড়ির কেয়ারটেকার হিসাবে যিনি নিযুক্ত সেই বিহারি লোকটির চালচলন খুব একটা সুবিধার নয়। সে অবশ্য তার নাম বলে পার্শ্বনাথ পাণ্ডে। তার খোঁজে ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী। বিহারি সেজে থাকা লোকটা এত সব পুলিশের আগমন দেখে গা ঢাকা দিতে চাইছিল কায়দা করে। বাগান বাড়ির একটা আউট হাউসে লুকিয়েছিল এতক্ষণ। পুলিশকে তৎপর হতে দেখে পাঁচিল টপকানোর চেষ্টা করছিল অভ্যস্ত ভঙ্গিতে। তার ছোট করে ছাঁটা চুল আর গোঁফ কামানো চেহারা নিয়ে সে দিব্যি বিহারি সেজে থাকলেও তাকে ধরে ফেলতেই জানা গেল সেই হচ্ছে অজয় দেশাই।
দ্যুতিমান চ্যাটার্জির চোখ প্রায় গোল্লা হয়ে গেল এই অভাবিত উন্মোচনে। বারবারা টেলরের দিকে তাকিয়ে বললেন, মিস টেলর, ভাগ্যিস আপনি এতটা পথ পাড়ি দিয়ে কলকাতায় এসেছিলেন, কিন্তু শেষ রক্ষাটাই হলো মিসেস চৌধুরীর কল্যাণে। আচ্ছা, কিন্তু মিসেস চৌধুরী আজ আমতলার বাগান বাড়িতে কী টোপ ফেললেন যাতে রেগিনা এত সহজে বলে ফেললো তার পাপের কথা? গার্গী বলল, সব ধরা আছে ওই টেপের মধ্যে, আপনি চালালেই বুঝতে পারবেন। তবে আমি দেখলাম যে রেগিনাকে জব্দ করার একমাত্র উপায় হচ্ছে জিতেন্দ্র কুমারের প্রথম স্ত্রীর কথা বলে তাকে কাবু করা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি একবারও অনুমান করতে পারিনি যে যার ফলে রেগিনা বলে ফেলবে যে সেই ফরাসি মেয়েটিকে খুন করেছে সে এবং তার সহকারী। তাহলে এই নিয়ে মোট কটা খুন করেছে রেগিনা? গার্গী হিসাব করে বলল, দেখুন, বারবারার কথা অনুযায়ী শর্মা প্যাটেল আর জিতেন্দ্র কুমারকে সে তো খুন করেছে। এখন জানা গেল ফরাসি মেয়েটিকেও ও খুন করেছিল জিতেন্দ্র কুমারকে বিয়ে করতে। আর খুন করেছে কিনা তা হয়তো ঠিকঠাক জেরা করলে জানা যাবে যে আরও কিছু করেছে কিনা। কিন্তু আমি ভাবছি এক মহিলার সাংঘাতিক কি জিঘাংসা হতে পারে যে শুধুমাত্র সম্পত্তির লোভে এত কিছু। সত্যি ডেঞ্জারাস এই মহিলা। দ্যুতিমান চ্যাটার্জি নিজেও তখন আপ্লুত এত বড় একটা রহস্যের সমাধান হতে। তিনি আবার বললেন, কিন্তু কি করে এত সহজে অনুমান করলেন যে এই জটিল বিষয়টা? গার্গীর চোখে মুখে তখন বিশ্বজয়ের উল্লাস। তার অনুমান শক্তি দেখে সে নিজেই অবাক হচ্ছিল, কম নয়। কিছুক্ষণ নিজের মনে ঢালা উপুর করল লন্ডনে ঘটে যাওয়া এক অদ্ভুত বৃত্তান্তে। এগোতে চাইল বারবারা টেলরের লন্ডন থেকে বয়ে আনা রহস্যের সুতো বরাবর, যার এক প্রান্ত আবিষ্কৃত হলো কলকাতার এই কণ্ঠে। বলল, তাহলে শুনুন কিভাবে আমি পৌঁছালাম এই সিদ্ধান্তে। মিস টেলর, প্রথমে আপনাকে আমি ধন্যবাদ দিই। এমন একটা জটিল রহস্য উন্মোচনের জন্য আপনি লন্ডন থেকে এত দূর ছুটে এসেছিলেন। সত্যি আপনার প্রচণ্ড অপরিসীম নিষ্ঠা। সত্যকে উদ্ঘাটন করতে যেভাবে এতদিনকার পুরনো একটা ঘটনার সূত্র নিয়ে আপনি তোলপাড় করেছেন ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তা সত্যি সবাইকে বিস্মিত করবে। যে ঘটনা ঘটেছে শুধু লন্ডনে, তার লেত্তি যে কলকাতায় থাকবে সেটা আপনি অনুমান করতে পারেননি, আর আমরাও তো ভাবতেই পারিনি। তবে এই রহস্যের পিছনে যারা অবস্থান করছেন, সবচেয়ে অমোঘ, যাকে বারবারা টেলরের মতন আমিও রিয়েল কালপ্রিট বলে ভাবছিলাম, সেই অজয় দেশাই কিন্তু আসল কালপ্রিট নয়। আসল অপরাধী হলো এই ইহুদি কন্যা রেগিনা, তার সহযোগী হলো অজয়। দ্যুতিমান চ্যাটার্জি তখনও ধন্দে। গার্গী আবার বলল, হ্যাঁ, আমি 100% নিশ্চিত মিস্টার চ্যাটার্জি, আসলে রেগিনার সঙ্গে অজয়ের সম্পর্কটা বহু পুরনো। সম্ভবত লন্ডনেই তাদের পরিচয়। তবে রেগিনার নাম ছিল হেনা। দুজনের মধ্যে সম্পর্কের ধরনটা যে কি, আমার কাছে সেটা আরও ঘোর বিস্ময়। তারা কখনো স্বামী স্ত্রীর মতো বসবাস করলেও তারা ঠিক বিবাহিত স্বামী স্ত্রী নয়। আমার অনুমান যে রেগিনা অজয় দেশাইকে নানা কারণে ব্ল্যাকমেল করছিল। সে যখন কলকাতায় এসেছিল অজয় দেশাইকে নিয়ে তার বিয়ে দিতে, তখন অজয় দেশাইকে দিয়ে খুন করায় শর্মার প্রেমিককে। অজয় দেশাইয়ের সেই খুন দিয়ে সম্ভবত রেগিনার ব্ল্যাকমেলের শুরু। সেই কারণে অজয় দেশাইকে তারের ওপর দাঁড় করিয়ে ইচ্ছে মতো সে নাচাচ্ছিল। তারই পরিকল্পনা অনুযায়ী কলকাতায় এসে শর্মা প্যাটেলকে বিয়ে করে অজয়। সবাই জানেন যে একটা গুজরাটি মেয়েকে যোগ্য পাত্রে বিয়ে দিতে গেলে কত পণের প্রয়োজন হয়। তো সেই বিপুল পণের অর্থ অজয় দেশাইয়ের হস্তগত হওয়ার পরই তারই প্ররোচনায় অজয় দেশাই হত্যা করল শর্মাকে। বারবারা টেলর এতক্ষণে বললেন, এক্স্যাক্টলি, আমারও ঠিক এই রকমই ভাবনা। যাই হোক, শর্মার মৃতদেহ বাড়ির মেঝের নিচে পুঁতে ফেলে তারা পুলিশের চোখে ধুলো দিল। তারপর সে অজয় দেশাইয়ের সঙ্গে লিভ টুগেদার করে লোককে দেখায় যে তারা স্বামী স্ত্রী। এইভাবে শর্মার সমস্ত গয়না আত্মসাৎ করলো রেগিনা। শর্মা খুন হয়ে যেতে রেগিনা আরও বেশি করে অজয় দেশাইকে ব্ল্যাকমেল করার সুযোগ পেল। শর্মার লাশ মেঝের নিচে পুঁতে তারা বাড়ি পাল্টে চলে আসলো অন্য একটা ফ্ল্যাটে। সেখানে থাকাকালীন রেগিনার সঙ্গে আলাপ হলো জিতেন্দ্র কুমারের। জিতেন্দ্র কুমারের চালচলন হাবভাব দেখে তার বুঝতে বাকি রইল না যে জিতেন্দ্র কুমার এক রাজার ছেলে। কিন্তু জিতেন্দ্র কুমার বিবাহিত, তার স্ত্রী এক ফরাসি মেয়ে।
সম্ভবত জিতেন্দ্র কুমারের অজ্ঞাতে অজয় দেশাই সহায়তায় প্যারিসে গিয়ে খুন করে আসে সেই ফরাসি মেয়েকে। তারপর জিতেন্দ্র কুমারকে বিয়ে করে লন্ডনে আসে। জিতেন্দ্র কুমারকে বিয়ে করার পর যে ফ্ল্যাটে এসে রেগিনা বাসা বাঁধে সেখানে তার জীবনে অজয় দেশাই কিন্তু ছিল না। অজয় দেশাইকে নিশ্চয়ই অন্য পরিচয় কাছাকাছি কোথাও একটা রেখেছিল এই অসাধারণ উদ্যোগী খুনি এবং ফ্রড রেগিনা। দ্যুতিমান চ্যাটার্জি মুখে বিস্ময়সূচক অভিব্যক্তি ফুটিয়ে বললেন, কি সাংঘাতিক! সত্যি এক ভয়ঙ্কর আতঙ্কের কারণ এই ইহুদি কন্যা মিস্টার চ্যাটার্জি। মল্লিক বাড়ির ছেলেকে বিয়ে করেছিল তার বিপুল সম্পত্তির অধিকারী হতে। বিয়েটা পাকাপোক্ত করতে সে অনেক প্রমাণ রেখেছিল নিজের কাছে। তারপর প্ল্যান করে জিতেন্দ্র কুমারকে হত্যা করে। সেখানেও সহায়তা নেয় অজয় দেশাই। সোনালি চাপা হঠাৎ বলে উঠল, আচ্ছা গার্গীদি, অজয় দেশাই সত্যি কি এই কাহিনীর এক ট্র্যাজিক চরিত্র? যা বলেছ সোনালি। জিতেন্দ্র কুমারকে হত্যা করে সে বাড়ির মেঝের নিচে রেখে দিয়েছিল তার লাশ। সেই কঙ্কালটাই এতদিন পরে আবিষ্কার করেছে লন্ডনের পুলিশ। তারপর কলকাতা এসে দুটো কাজ করলো। অজয় দেশাই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তার ফ্ল্যাটটা বিক্রি করলো মোটা টাকায়। অজয় দেশাইকে সে জনসমক্ষে আসতে দেয়নি। তাকে ভয় দেখিয়ে রেখেছে যে বেগরবাই করলে তাকে ধরিয়ে দেবে পুলিশের কাছে সরমার হত্যাকারী বলে। তারপর জিতেন্দ্র কুমারের সম্পত্তির অধিকারী হাতে সে তখন চলে এলো আমতলার বাড়িতে। এখন তার চেষ্টা যে কিভাবে এত বড় এস্টেটের মালিক হয়ে পুরো এস্টেটটা সে ভোগ করবে বাকি জীবন। হ্যাঁ, কিন্তু তার শেষ রক্ষা তো হলো না, ধরা পড়ে গেল এতদিনে, বললেন মিস্টার চ্যাটার্জি। সোনালি চাপা আবার হাসি মুখে বলল, সত্যি গার্গীদি যা ভয় করছিল না, তবে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছিলাম গার্গীদি কি নিরুত্তাপ আর নির্বিকার, যা চেপে ধরেছিল না রেগিনাকে। সত্য উদ্ঘাটিত হতে বারবারা টেলারের মুখে একগাল হাসি দেখা দিল। তিনি বললেন, এই জন্যই তো কলকাতায় এসে আমি খোঁজ করছিলাম একজন ইন্টেলিজেন্ট লেডি ডিটেকটিভ। পুলিশ অফিসারকে অবশ্যই ধন্যবাদ, তিনি আমাকে একজন যোগ্য ডিটেকটিভ সঙ্গিনী দিয়েছিলেন। একসঙ্গে কতগুলো অপরাধের রহস্য উন্মোচিত হলো এই কদিনে। গার্গী চৌধুরী যদি এইভাবে সাহায্য না করতো তাহলে কি হতো? আমি তো শিউরে উঠছি কথা ভেবে যে সরমা প্যাটেল বা জিতেন্দ্র কুমার বা সেই ফরাসি মেয়েটির মতো আরও কত প্রাণ গেছে রেগিনার লালসার কারণে। এরপর আরও কত প্রাণ যে যেত তার মনোবাঞ্ছা পূরণ না হলে। গার্গী আফসোস করে বলে, হ্যাঁ, কিন্তু আমার রমেশ প্যাটেলের জন্য খুব কষ্ট হচ্ছে। ছেলেটা সত্যের জন্য লড়াই করতে গিয়ে শেষে পাগল হয়ে রইল লন্ডনের জেলে। পরদিন সকালে প্রথমে গার্গী ফোন করলো তমিশ্রাকে। বলল, দেখো তমিশ্রা, তোমাদের সেই খোয়া যাওয়া শিলালিপিটা উদ্ধার হয়েছে আমতলার বাড়ি থেকে। সত্যি? তমিশ্রা উচ্ছ্বাসে বহু কথা বলে গেল হুড়মুড়িয়ে। তার সব কথা গার্গীর কানে ঢুকলো না। শেষে বলল, দেখো তমিশ্রা, তোমার বড়দা তো আর নেই, তার অংশের সম্পত্তির কিছুটা হলেও যেন তোমার দিদি পায় সেই ব্যবস্থা প্লিজ করো। বেচারি প্রেম করেছিল বলে কেন এত কষ্ট পাবে বলো? তমিশ্রা আবার তার স্বাভাবিক উচ্ছ্বাস ফিরে পেয়েছে এতদিনে। বলল, গার্গী, একদিন তোমার আর দিয়তিমার কিন্তু নেমন্তন্ন রইল আমাদের বাড়ি। সেখানে আমাদের বাড়ির সবাই একসঙ্গে বসে ঠিক করব আমাদের সম্পত্তি কিভাবে ভাগ হবে। আর শিলালিপি না পাওয়া গেলে আমাদের সম্পত্তি তো অন্যভাবে ভাগ করতে হতোই, তাই না? বলে হঠাৎ তমিশ্রার কি যেন মনে পড়ল। তারপর লাফিয়ে উঠে বলল, না, তোমার একা নেমন্তন্ন নয়, সেই সঙ্গে তোমার হাজব্যান্ড সায়ন আর হ্যাঁ, তোমার কন্যা লুনারও কিন্তু নেমন্তন্ন রইল। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে এই উপন্যাসটি শেষ হলো। এতক্ষণ উপন্যাস পড়তে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে সময়ের কথা খেয়াল ছিল না। যাই হোক, কালকে আবার নিয়ে আসবো এরকমই অন্য স্বাদের কোনো ভালো রহস্য উপন্যাস। আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।